হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মূলত আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগৎ এবং পরিমাপ অধ্যায়ের তৃতীয় নাম্বার লেকচার দিয়ে প্রথমে শুরু করব। তো আমাদের একটা পোর্শনই আর কি এই অধ্যায়ের বাকি আছে, যেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। তো পরিমাপের ত্রুটি বাদেও আমাদের প্রথম অধ্যায়ে খুঁটিনাটি অনেকগুলো আরো অনেক বিষয় আছে, যেমন হচ্ছে বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে অন্তঃসম্পর্ক, আহ উপগুণিতক এবং গুণনীয়ক পদ্ধতি। তো আমার কাছে মনে হয়েছে যে এই জাতীয় জিনিসগুলো আসলে তোমরা যারা আসো ক্লাসে, তো তোমরা হচ্ছে যদি নিজেরা নিজেরা বইটা পড়ো, রিডিং পড়ো, তাহলে আসলে এটা আসলে এনাফ যে তোমরা হচ্ছে সেটা পড়ে বুঝতে পারবা যে আমাদের আসলে কিভাবে আগানো উচিত। তো আমরা সেই জন্য সেই টপিকগুলোকে স্কিপ করছি, এবং আমার ধারণা যে শিক্ষার্থীরা নিজেরাই যদি বইটা পড়ে তাহলে তারা আসলে বুঝতে পারবে। তো আমরা এই কারণে তোমাদের উপর ভরসা করে সেই অংশটুকু ছেড়ে দিয়েছি। আমরা আজকে মূলত যেটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে আমাদের পরিমাপের ত্রুটি। তা আসো আমরা হচ্ছে আজকে আলোচনা করি হচ্ছে পরিমাপের ত্রুটি নিয়ে। আচ্ছা, তোমরা একজন বলো দেখি যে পরিমাপের ত্রুটি মানেটা আসলে কি? যে যন্ত্রের সাহায্যে আমি পরিমাপ করব ওই যন্ত্রের দাগাঙ্কিত অংশে যদি আমার ত্রুটি থাকে। আচ্ছা, এটা এক ধরনের ত্রুটি। আর কি? আর কি এরকম কি কোনো ত্রুটি হতে পারে? পারে। পরিমাপকৃত সংখ্যার ত্রুটি তো হ্যাঁ, আবার লম্বন। আচ্ছা, তোমরা কিছু কিছু ত্রুটির কথা বলছো, যে একটা বলছো যে দাগ যেটা আছে সেই দাগটা হচ্ছে যদি দেখতে না পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ত্রুটি হতে পারে। আমরা আরো কিছু হচ্ছে কিছু টাইপ অফ ত্রুটি দেখবো আর কি। তো তার মধ্যে আমরা হচ্ছে যেটা দেখবো আহ সেটার মধ্যে তোমার হচ্ছে স্পেশালি দুই ধরনের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে যন্ত্রের ত্রুটি হতে পারে, অর্থাৎ যেই যন্ত্র দিয়ে আমরা পরিমাপ করছি তার একটা ত্রুটি হতে পারে। আরেকটা হতে পারে যে যন্ত্র আসলে মাপতেছি আমরা সেই ব্যক্তিগত একটা ত্রুটি হতে পারে। তো তার মধ্যে যেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি, সেটাকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল ইরর। এক নাম্বার যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এখন এই যান্ত্রিক ত্রুটি বা মেকানিক্যাল ইরর আবার হতে পারে হচ্ছে তিন ধরনের। তাহলে আসলে লিখি আমরা মেকানিক্যাল ইরর। আচ্ছা, তো এখন আমরা বললাম যে যান্ত্রিক ত্রুটি হতে পারে তিন ধরনের। তো সেই তিন ধরনের যান্ত্রিক ত্রুটি কি কি হতে পারে? এক নাম্বার আমাদের হতে পারে সেটা হচ্ছে শূন্য দাগ ত্রুটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক নাম্বার হচ্ছে শূন্য দাগ ত্রুটি। আচ্ছা, শূন্য দাগ ত্রুটি মানে কি? শূন্য দাগ ত্রুটি মানে হচ্ছে যখন আমরা ভার্নিয়ার স্কেল খেয়াল করছি, তখন বলো দেখি ভার্নিয়ার স্কেল আর আমাদের যে স্লাইড ক্যালিপাসের মেইন স্কেল আছে, দুইটা দাগই কি জিরো দাগের সাথে জিরো দাগ মিলার কথা না? জি ভাই। কিন্তু ধরো যদি এমন হয় যে জিরো দাগের থেকে জিরো দাগ মেলা নাই, একটু আগে মিলছে অথবা একটু পরে মিলছে, তাহলে এইটাকেই আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শূন্য দাগ ত্রুটি। অর্থাৎ আমাদের যেই দুইটা ভিন্ন ভিন্ন স্কেল যখন থাকে, তখন সেখানে একটা শূন্য দাগের সাথে যদি আরেকটা শূন্য দাগ না মিলে, বরং এখানে একটা ফাঁকা স্পেস বা ফাঁকা গ্যাপ তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে শূন্য দাগ ত্রুটি। তাহলে স্লাইড ক্যালিপাসে কি শুধুমাত্র হইতে পারে? সেটা স্ফেরোমিটারেও হতে পারে, সেটা আমাদের স্ক্রু গেজেও হতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মেকানিক্যাল যন্ত্র যাদের দুইটা করে এরকম পার্ট আছে এবং দুইটা পার্টের সমন্বয়ে একটা স্কেল তৈরি হবে, সেখানে আসলে শূন্য দাগ ত্রুটি থাকতে পারে। আরেকটাকে বলা হয় হচ্ছে পিছর ত্রুটি। এই পিছর ত্রুটি আমি হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস হয়েছিলাম ভার্সিটিতে এসে, এবং সেটা ছিল হচ্ছে নিউটন রিং এর একটা পরীক্ষা ছিল। যাই হোক, তো সেখানে আমরা এত বেশি আলোচনা করব না। তো পিছর ত্রুটি জিনিসটা আসলে কি? পিছর ত্রুটি জিনিসটা হচ্ছে যখন স্ক্রুটা অনেক ঢিলা হয়ে যায়, তখন দেখা যায় যে অল্প একটু ঘোরালেই অনেকখানি ঘুরে যাচ্ছে, অথবা যতটুকু আমার ঘোরানো দরকার ততটুকু আমরা ঘোরাতে পারছি না। তো তখন সেটাকে বলা হয় হচ্ছে পিছর ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর। তো এই ব্যাকল্যাশ ইরর দূর করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথমে পিছনে নিয়ে যাই, তারপর আবার সেটা আবার একটু সামনে নিয়ে আসি। তো যখন এই প্রসেসটা আমরা ফলো করি, তখন দেখা যাচ্ছে যে পিছর ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর একটু আমাদের কমে যায়। আর তিন নাম্বার আরেকটা টাইপের ইরর আছে, সেটাকে বলা হয় হচ্ছে লেভেল ত্রুটি। লেভেল ত্রুটি মানে হচ্ছে যদি কোনো একটা লেভেলের দাগ মুছে যেতে পারে, অথবা ধরো সব সময় হচ্ছে সঠিক মান দিবে না, তো সেই
সবগুলো ক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে লেভেল ত্রুটি। যেমন কি হইতে পারে, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার আসলে তৈরি কিন্তু স্প্রিং দিয়ে, বুঝতে পারছো? যখন হচ্ছে বিক্ষেপটা দেয়, এই যে মানে কাঁটাটা বিক্ষেপ দেয়, কাঁটাটা সরে যায়, ওটাকে আটকায় রাখে হচ্ছে স্প্রিং দিয়ে। এবং বেশিরভাগ যেমন ওজনের নিক্তি, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ স্প্রিং। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেই আমাদের মেকানিক্যাল যন্ত্রগুলো তৈরি করা হয় বা ফিজিক্সের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যন্ত্রগুলো ইউজ করা হয়, এই সবগুলোতেই স্প্রিং ইউজ করা হয়। এখন বহুকাল ধরে যদি তুমি একটা স্প্রিং ইউজ করো, তাহলে কি সেই স্প্রিংটা একটু ঢিলা হয়ে যাবে না? তো জি ভাই। তখন দেখা যাবে যে অল্প পরিমাণ বল দিলে বা অল্প পরিমাণ বিকর্ষণ হলেই বা অল্প পরিমাণ ওজন দিলেই সেটা অনেক বেশি ইলংগেট করতেছে। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের এখানে যে 0 1 2 3 4 ছিল, এই দাগগুলো আর ভ্যালিড মান দিচ্ছে না। তো সেটাকে আমরা তখন বলি হচ্ছে লেভেল ত্রুটি। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে লেভেল ইরর। তো আমাদের সেম ভাবে আমাদের ব্যক্তিগত কিছু ইরর আছে, অর্থাৎ যন্ত্রের ত্রুটি না থাকলেও পর্যবেক্ষণমূলক বা অবজারভেশন সামথিং ইরর আছে। তো সেটাকে আমরা বলি হচ্ছে পর্যবেক্ষণমূলক ত্রুটি। তো এই পর্যবেক্ষণমূলক ত্রুটিটাকে আবার 5 6 ভাগে ভাগ করা যায়। আসো আমরা সেটা নিয়েও একটু আলোচনা করব। পর্যবেক্ষণমূলক ত্রুটি, অথবা এটাকে আমরা নাম দেব কি, অবজারভেশনাল ইরর। ভাইয়া, স্পিরোমিটারের কি ত্রুটি হবে? স্পেরোমিটারে এখানকার 3টা ত্রুটিই তো হতে পারে। স্পেরোমিটারে তোমার শূন্য দাগ ত্রুটিও হতে পারে, 2টা স্কেল আছে, সেখানে শূন্য দাগের সাথে শূন্য দাগ মিলল না, শূন্য দাগ ত্রুটিও হতে পারে। সেখানে পিছর ত্রুটিও হতে পারে। পিছর ত্রুটি মানে কি, সেখানকার স্ক্রুগুলো ক্ষয় হয়ে গেছে, তাই না? তাহলে স্ক্রুগুলো সঠিকভাবে আর কি মান দিচ্ছে না। তো ওইখানেও তো স্ক্রুই থাকে, ঘুরে 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 সেখানে কি করতে হয়, একটা হাইট পর্যন্ত তোমাকে স্পেরোমিটারের একটা দাগ তুলতে হয়। তো সেই ক্ষেত্রে সেটাকেও আমরা কি বলবো, সেটাকেও আমরা হচ্ছে পিছর ত্রুটি নাম দিতে পারি। আর লেভেল ত্রুটি মানে কি, যদি কোনো লেভেল ঠিক মতো কাজ না করে। তো লেভেল যদি ঠিক মতো না কাজ করে, আমাদের স্পেরোমিটারের ক্ষেত্রে ধরো 2টা পা ছিল, পা 3টা পা সমান দূরত্বে নাই, তখনও সেখানে হচ্ছে লেভেল ত্রুটি দেখা যাইতে পারে। আবার আমাদের মানের যদি দাগ মুছে যায়, সেক্ষেত্রেও আমাদের লেভেল ত্রুটি দেখা যাইতে পারে। ঠিক আছে? অথবা ধরো তাপমাত্রা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার কারণে ওই ম্যাটেরিয়াল একটু বড় হয়ে গেছে, এমন হতে পারে না যে তোমার ওই স্পিরোমিটার কি দিয়ে, লোহা দিয়ে তৈরি, তাহলে তাপমাত্রা বেড়ে গেলে ওর কি ইলংগেট করার কথা, মানে ওই ম্যাটেরিয়ালটার ইলংগেট করার কথা। তাহলে ম্যাটেরিয়াল জি যখন ভাই। ইলংগেট করবে, এই শূন্য দাগ আর এক দাগ কি পরস্পর থেকে একটু দূরে সরে যাবে না? মানে হ্যাঁ ভাইয়া। মাঝখানের গ্যাপ কি বেড়ে যাবে না? তাহলে স্পিরোমিটারেও কি হইতে পারে, লেভেল ত্রুটি হতে পারে। বুঝতে পারছো? তো জি এখন ভাইয়া। এরকম আর কি সব যন্ত্রেই মোটামুটি ত্রুটি থাকতেই পারে, হ্যাঁ। তো আমাদের এই জন্য এক্সপেরিমেন্টের কাজই হচ্ছে, তোমরা যারা মানে কলেজে এক্সপেরিমেন্ট গুলো করতেছো, তো কলেজে দেখবা এক্সপেরিমেন্ট করার টাইমে আগে প্রথমে হচ্ছে ত্রুটি ডিটারমাইন করতে হয়। তো সেইভাবেই আমরা হচ্ছে ওই পরিবেশে বা ওই এনভায়রনমেন্টে বা ওই ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি, সেটার উপর ডিপেন্ড করে যে ওই ত্রুটিটা কতটুকু হতে পারে। বুঝতে পারছো? তো আমরা সেইগুলো আগে ত্রুটি ডিটারমাইন করব। মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা এইগুলো আরো ভালো মতো শিখতে পারি। এখন আমাদের দরকার, কেননা বিভিন্ন ত্রুটি নিয়ে আমাদের এমসিকিউ আর কি সলিউশন করা লাগবে। তো সেই ক্ষেত্রে দেখবা যে এমসিকিউতে এই ত্রুটির পার্ট থেকে বেশ কিছু এমসিকিউ আর কি আসে। তো যাই হোক, এরপর আমাদের যে পর্যবেক্ষণমূলক ত্রুটি আছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি মানে কি, যা আমরা অনেক সময় চোখে টোকে ভুল টুল দেখতে পারি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের সেটাকে আমরা বলবো হচ্ছে পার্সোনাল ইরর। আর কি হতে পারে? আর হতে পারে সেটা হচ্ছে প্রান্ত দাগ ত্রুটি। প্রান্ত দাগ ত্রুটি মানে এটা কি? প্রান্ত দাগ ত্রুটি মানে হচ্ছে যে অনেক সময় যে স্কেল আছে, সেই স্কেলের ধরো আমাদের যে প্রান্তটা আছে, হ্যাঁ, মানে একটা সেন্টিমিটার স্কেলে কি হয়, শূন্য দাগ থেকে শুরু হয় না, 0 1 2 এরকম করে সেন্টিমিটার স্কেলটা ধরো তৈরি হয়েছে। এখন বেশিরভাগ সময় ঘষা খায় কোনটা বলো দেখি, এই প্রান্তটা না? মানে স্কেলের এই জি প্রান্তটা ভাই। দেখবা যে দাগ মুছে যায়, অথবা দাগ ঠিক মতো ক্লিয়ার থাকে না, তো সেটাকে বলা হয় হচ্ছে প্রান্ত দাগ ত্রুটি। তো এটা যদি করে, তাহলে এটার নিরূপায় করার উপায় কি বলো দেখি? ভাই 1 মিটার বেশি নিয়ে তা দিয়ে হ্যাঁ, মানে মানে পরবর্তীতে মেন মোট কথা ফলাফল থেকে হচ্ছে 1 বিগ দেওয়া। যে আমাদের স্কেলটা মাঝামাঝি নিলেই এই ত্রুটিটা কি হলো, জি তোমার ভাই। দূর হয়ে গেল।
স্কেলটা মাঝামাঝি নিলেই হয়ে গেল। তারপর আছে আরেকটা, সেটা হচ্ছে লম্বন ত্রুটি। এইটা নিয়ে সব থেকে বেশি কোশ্চেন আসবে, হ্যাঁ। সেটা হচ্ছে কি, লম্বন ত্রুটি বা প্যারালাক্স ইরর। এটার ইংরেজিটাও একটু মনে রাখবা যারা মেডিকেল দিবা অথবা আইইউটির এক্সাম দিবা। সেটাকে কি বলা হয়? প্যারালাক্স ইরর। প্যারালাক্স ইরর মানেটা কি? ধরো তোমার এক্সপেরিমেন্ট করার সময় একটা গ্রুপে কয়জন মানুষ থাকে? 10 জন ধরো গ্রুপে থাকে। তো সবাই কি একদম মাঝ বরাবর চোখে দেখতে পারে? কেউ এই কোণা থেকে ডাটাটা দেখে, তাই না? কেউ এই কোণা থেকে ডাটাটা দেখে, কেউ এই কোণা থেকে ডাটাটা দেখে। মানে 10 জন 10 জায়গা থেকে, মানে 10টা পজিশন থেকে ডাটাটা দেখে। তাহলে যে হচ্ছে ধরো দুইটা দাগ মিলছে কিনা এটা দেখতেছে, মানে একটা ভার্নিয়ার স্কেলের আর মিটার স্কেল, এই দুইটা দাগ কোনটার সাথে কোনটা মিলছে এটা যখন যে যে কেউ দেখে, এমনি অনেক সূক্ষ্ম দাগ কেউ যদি একটু বাম দিক থেকে কাত হয়ে দেখে, তার কাছে মনে হবে না যে এই পাশের দাগের সাথে বেশি মিলে আছে? আবার যে একটু ডান দিক থেকে দেখে, তার কাছে কি মনে হবে? যে এই দিকের দাগটার সাথে মনে হয় এই দাগটা মিলে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে সবসময় আমাদের কি দেখতে হবে, কোন দাগের সাথে কোন দাগ মিলছে, বা 2 নাম্বার 2 সেন্টিমিটার আসলে বস্তুটার দৈর্ঘ্য কিনা, সেটা আমরা দেখতে বুঝবো কেমনে? যখন একদম লম্ব ভাবে এখানে ফোকাস করব, তাই না? মানে মাথাটা কোন একটা স্কেল যদি জি থাকে ভাই। এরকম, তাহলে স্কেলের দিকে লম্ব ভাবে তাকাতে হবে। তাহলে এই যে যে লম্ব ভাবে তাকায় যে আমরা বুঝতে পারবো যে সেটার ইরর কত, আর লম্ব ভাবে না তাকায় যদি একটু বাম দিক বা ডান দিক থেকে তুমি ঝুঁকে তাকাও, তখন ওই এক্সাক্ট কোন দাগের সাথে মিলতেছে এটা বোঝা যায় না। তো সেটাকেই আমরা বলি হচ্ছে লম্বন ত্রুটি বা প্যারালাক্স ইরর। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে অবশ্যই আমাদের লম্বভাবে কি করতে হবে? তাকায় তারপর মানটা নিতে হবে। আরেকটা ত্রুটি আছে, সেটাকে বলা হয় সূচক ত্রুটি। সূচক ত্রুটি নিয়ে এখন আমি আলোচনা করব না। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটু লেন্স টেন্সের একটু জ্ঞান লাগবে। তো আমরা সূচক ত্রুটি নিয়ে না হয় যখন আমরা লেন্স পড়বো সেকেন্ড পেপারে, তখন আমরা করব। এটাকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স ইরর। আরো কিছু ইরর আছে। আরেকটাকে বলা হয় হচ্ছে এলোমেলো ইরর, মেলা রকম। মানে যাই হোক, কোন একটা ইরর হইলে তখন সেটাকে আমরা এলোমেলো ইরর বা কোন একটা সামথিং পার্সেন্টেজ আমরা ইরর ধরে তারপর কাজ করি আর কি, যে এতটুকু ইরর হইতেই পারে। তো সেটাকে আমরা বলি এলোমেলো ইরর বা র্যান্ডম ইরর। আর আমাদের কি আছে? আর আমাদের আছে হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। অর্থাৎ একই মান তুমি যদি বারবার নাও, তাহলে দেখা যাবে যে সেই মানগুলোর মধ্যে কিছুটা পরিবর্তন হবে। তো সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি যা কিছু ছিল যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি, এদের আন্ডারে যা কিছু আছে। জিনিসগুলো খুবই সহজ, বইটা একবার রিডিং করলে প্রত্যেকটা জিনিস তুমি নিজেই বুঝে যাবা। এটা আসলে এক্সট্রা ভাবে আমার বোঝানোর কিছু কথাবার্তা বলার আসলে তেমন কোনো দরকার নাই। তো আমরা হচ্ছে এগুলো আরো বেশি বুঝবো যখন আমরা ওই বইয়ের সাথে সাথে যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলো পড়বো, তখন আসলে বুঝতে পারবো যে কোন ইররটা কখন ঘটবে বা ঘটবে না, এগুলো নিয়ে। তো এখন আমরা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব না। আমাদের মেইন এখন যেই পার্ট, যেখান থেকে আসলে কিছু প্রশ্ন দেয়, এবং সেটা ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটাইতে দেয়। যেমন ঢাবিতে আমাদের প্রশ্ন দেয় কয়টা বলো দেখি? চেষ্টা। ঢাবিতে ফিজিক্স থেকে প্রশ্ন দেয় 4টা, তাই না? মানে সিকিউ প্রশ্ন। তো এর আগের বছর কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন ছিল এই অধ্যায়ের। এত পর তো বুঝতে পারছো তো, হঠাৎ করে দেখবা যে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো সেই কারণে আমাদের একটু হইলেও আসলে জ্ঞানটা থাকা দরকার। আর একটা প্রশ্নের মার্কই হচ্ছে 2.5 মার্ক। তো সেই ক্ষেত্রে জ্ঞানটা থাকা দরকার। আচ্ছা, আমাদের আরো কিছু ভাবে আমরা ইররকে ডিফাইন করি। সেটাকে বলা হয় হচ্ছে, প্রথম যেই ইররটাকে বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে পরম ত্রুটি বা অ্যাবসলিউট ইরর। বা 4টা কোশ্চেন কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মিলায় ফিজিক্স থেকে খালি 4টা কোশ্চেন, মানে রিটেন কোশ্চেন 4টা। আর প্রত্যেকটার মার্ক থাকে হচ্ছে 2.5 করে। তাহলে প্রথমটা হচ্ছে অ্যাবসোলিউট ইরর। তাহলে অ্যাবসোলিউট ইরর জিনিসটা কি? অ্যাবসোলিউট ইরর জিনিসটা মানে হচ্ছে যে তোমার কোন একটা, ধরো বস্তুর দৈর্ঘ্য মাপতেছো, ঠিক আছে? এখন এই বস্তুটার দৈর্ঘ্য ধরো 4.4 সেন্টিমিটার। এখন তুমি যেই সেন্টিমিটার স্কেলে মাপতেছো সেই সেন্টিমিটার স্কেলে দাগ কাটা শুধুমাত্র সেন্টিমিটার স্কেলে। ধরো এটা 1 দাগ কাটা, এটা 2 দাগ কাটা, এটা 3 দাগ কাটা, এটা 4 দাগ কাটা। তাহলে কি তুমি বলতে পারবা যে এটা আসলে এক্স্যাক্টলি 4.4, নাকি 4.5, নাকি 4.3?
যদি তোমার স্কেলটার দাগ কাটাটা এর তুলনায় কি হয়, ছোট হয়, বলা কি যাবে? নিশ্চয়ই বলা যাবে না। তার মানে দেখো, তুমি কি বলতে পারো যে এটা হয়তো বা 4.5 এর থেকে ছোট নাকি 4.5 এর থেকে বড়, এরকম কিছু না? অর্থাৎ যদি স্কেল কাটা থাকে সেন্টিমিটার স্কেলে, আর এইখানে তোমার মানটা পাও কি 4.4 সেন্টিমিটার বা 4.6 সেন্টিমিটার, তাহলে এই যে 0 পয়েন্ট কত হবে, এখানে কত হবে, সেটা কি আমি পারফেক্টলি বলতে পারবো? অবভিয়াসলি পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমার ইরোরটা কত? আমার ইরোরটা হচ্ছে 0 ± 0.5 সেন্টিমিটার, রাইট? জি ভাই। অর্থাৎ আমি 0.5 সেন্টিমিটারের বেশিও বলতে পারতেছি না, কমও বলতে পারতেছি না। যদি এইটা, এই স্কেলটা যেটা ছিল ধরো 1 2 3 4, এরকম 4 সেন্টিমিটার ধরো আটকানো, ধরো এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এই পর্যন্ত, তা আমি বলতে পারি এটা 2.5 এর থেকে বড়, তার মানে 2.5 সেন্টিমিটার। কিন্তু এক্স্যাক্টলি তো 2.5 নাও হতে পারে, একটু বেশি কমও হতে পারে। তো সেই বেশি কমের লিমিটটা কত? ±0.5 সেন্টিমিটার। অর্থাৎ এত ±0.5 সেন্টিমিটার তার মধ্যে কি আছে? ইরোর আছে। এবং এই কারণে প্রত্যেকটা স্কেলেরই ইরোর এরকম থাকে, যে স্কেলটা মিলিমিটার স্কেলে কাটা, সেটা কি হবে 0.5 মিলিমিটার পর্যন্ত ইরর তার মধ্যে থাকে। তো অ্যাবসলিউট ইরর মানে হচ্ছে আমাদের যেই বস্তুটার প্রকৃত দৈর্ঘ্য, সেই প্রকৃত দৈর্ঘ্য আমরা কি করব? মাইনাস করব। কার থেকে মাইনাস করব? আমাদের পরিমাপকৃত মান থেকে মাইনাস করব। তো আমাদের পরম ত্রুটিটা আমাদের ডিটারমাইন করে যে আমাদের প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। বোঝা গেছে? তাহলে একটা বস্তুর যদি প্রকৃত মান থাকে 5 সেন্টিমিটার, আর তার দৈর্ঘ্য যদি পরিমাপকৃত অবস্থায় আসে 4.8 সেন্টিমিটার, তাহলে তার আসলে পরম ত্রুটিটা কত? 0.2 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, এটা এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আরেকটা প্রশ্ন আসতে পারে, এই যে সেন্টিমিটার স্কেলের পরম ত্রুটি কত, তাহলে কত হবে? ±0.5 সেন্টিমিটার। ওকে, এই দুইটা প্রশ্ন পারা যাবে। পারা যাবে কি? ভাই একটু আবার বলো তো। বললাম যে ধরো একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5.2 সেন্টিমিটার, ঠিক আছে? আর সেই বস্তুটার দৈর্ঘ্য তুমি, প্রকৃত দৈর্ঘ্য তার যেটা, ধরো ডিজিটাল স্কেলে তারপর যা মাপলা, মেপে দেখলা যে সেটার আসলে দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে তার আসলে অ্যাবসলিউট এরর কত? প্রকৃত আহ, মান মাইনাস কি পরিমাপকৃত মান, তাহলে সেটার অ্যাবসলিউট এরর কত? -0.2 সেন্টিমিটার না? তো সিম্পললি আমাদের প্রকৃত মান, এবং যদি আমাদের যেই স্কেলে আমরা পরিমাপ করছি সেই মানটা আমরা জানি, তাহলে আমরা ডিরেক্টলি কি করতে পারবো? ওই বস্তুটা পরিমাপের ক্ষেত্রে অ্যাবসলিউট ইররটা আমরা বের করে ফেলতে পারবো। আর দুই নাম্বার, আমরা বললাম যে অনেক সময় প্রশ্ন ঘুরায় দিতে পারে, ঘুরায় বলতে পারে একটা মিলিমিটার স্কেলের অ্যাবসলিউট ইরর কত। তো কত হবে? 0.5 মিলিমিটার, প্লাস মাইনাস। কথা কি বুঝতে পারছো? অথবা সেন্টিমিটার স্কেলের তোমার পরম ত্রুটি কত, সেটা কত হবে? ±0.5 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেছে কি? জি ভাই। আচ্ছা, তো এখন একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট ইরর ধরো আমার জানা আছে, কিন্তু অ্যাবসলিউট ইররটা মানে কত? যেমন ধরো 5 ± 0.2 সেন্টিমিটার দেওয়া, তার মানে কি এই 5 সেন্টিমিটার পরিমাপ করতে যে আমার 0.2 সেন্টিমিটার ইরর হতে পারে, রাইট? এটা মানে বুঝতে পারছো? এটা মানে কি, 5 সেন্টিমিটারের থেকে 2 সেন্টিমিটার বড়ও হতে পারে, অথবা সরি 0.2 সেন্টিমিটার বড়ও হতে পারে, অথবা 0.2 সেন্টিমিটার ছোটও হতে পারে। অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য, আসল দৈর্ঘ্যটা কত? 4.8 থেকে 5.2 সেন্টিমিটার, এই রেঞ্জের মধ্যে। এটার অর্থ কি সেটা না? জি ভাই। এখন চিন্তা করো, এইটা যে যতটুকু ইরর আসলে আমাদের ক্ষতি করবে, মানে আমাদের এক্সপেরিমেন্ট তো আমরা সামথিং কোন একটা কিছু বের করার জন্য বের করি, কিন্তু আমাদের যদি এরকম থাকে 100 ± 0.2 সেন্টিমিটার, কোনটা বেশি ক্ষতি করবে, এক্সপেরিমেন্টকে ব্যাঘাত ঘটাবে কোনটা বেশি?
এক্সপেরিমেন্টকে আঘাত করবে সব থেকে বেশি কোনটা? যেটা বলো আমার বড় দেখি। হবে। যেটার মান এইটাতে কি বেশি ক্ষতি হবে নাকি এটাতে বেশি ক্ষতি হবে, ত্রুটি কোনটাই বেশি? ত্রুটি তো ভাই প্রথমটাই বেশি, মানে উপরেরটাই। প্রথমটাই। প্রথমটাই বেশি, অর্থাৎ ত্রুটি কিন্তু দুইটাতে সেম, মানে পরম ত্রুটি অ্যাবসলিউটিরও দুইটাতে সেম, কিন্তু দেখো ক্ষতিটা করবে কিন্তু প্রথমটাতে বেশি। কেননা 5 সেন্টিমিটারের মধ্যে যদি 0.2 সেন্টিমিটারে গ্যাঞ্জাম থাকে, তাহলে এটা অনেক বড় গ্যাঞ্জাম। আর 100 সেন্টিমিটারের মধ্যে যদি 0.2 সেন্টিমিটার গ্যাঞ্জাম থাকে, সেটা সেরকম কোনো কিছু মনে হবে না। যেমন ধরো তোমার কাছে 100 কোটি টাকা আছে, যদিও আল্লাহর রহমতে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও ধরি নাও। তো তোমার কাছে 100 কোটি টাকা আছে আর তোমার সেখান থেকে 10 টাকা পড়ে গেল, তাহলে কি তোমার কোনো যায় আসবে? না। কিন্তু ধরো তোমার কাছে আছেই 100 টাকা, কিন্তু তোমার 10 টাকা পড়ে গেল, তাহলে কি তোমার অনেক যায় আসবে না? হুম। তো এই কারণে আমরা যেটাকে নিয়ে আসি সেটাকে বলি হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি মানে কি? আপেক্ষিক ত্রুটি মানে আমার দৃষ্টিকোণ থেকে আসলে ত্রুটিটা কতটুকু ভয়াবহ, এটা আমরা বুঝতে পারি কোথা থেকে? আপেক্ষিক ত্রুটি থেকে। এই আপেক্ষিক ত্রুটিটাকে বলা হয় কি হিসাবে? এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ ইরর। তো রিলেটিভ ইরর মানেটা কি? রিলেটিভ ইরর মানে হচ্ছে আমাদের যে অ্যাবসলিউট ইরর বের হইলো, সেই অ্যাবসলিউট ইররকে আমরা ভাগ দিব। কোনটা দিয়ে ভাগ দিব? প্রকৃত মান দিয়ে ভাগ দিব। তাহলে আমরা একটা কি ভগ্নাংশ পাবো না? তাহলে এই ভগ্নাংশটা যত বড় হবে, তত কি হবে? ইরটের পরিমাণটা বেশি। আর যদি যত তোমার ছোট হবে, তত মানে কি আমাদের অ্যাবসলিউট আপেক্ষিক ত্রুটির মানটা ছোট, আমাদের এত কোনো সমস্যা নাই। তাহলে বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম অ্যাবসলিউট ত্রুটিকে যদি প্রকৃত মান দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা ওইটার তুলনা করতে পারবো যে প্রকৃত মানের তুলনায় ত্রুটিটা আসলে কত গুণ বেশি অথবা কত গুণ কম। তো সেই জন্য আমরা এটাকে বলবো কি? রিলেটিভ ইরর। আর এই রিলেটিভ ইররকেই যখন আমরা শতকরায় রূপান্তর করব, অর্থাৎ 100%-এর মধ্যে ইরর কতটুকু সেটাকে প্রকাশ করব, তখন সেটাকে আমরা নিব হচ্ছে শতকরা ত্রুটি হিসাবে। তাহলে শতকরা ত্রুটি মানে এটা কি? শতকরা ত্রুটিকে বলা হয় পার্সেন্টেজ অফ ইরর, অফ ইরর। তাহলে পার্সেন্ট অফ অফ ইররটা কি? পার্সেন্ট অফ অফ ইররটা হচ্ছে আমাদের যেই আপেক্ষিক ত্রুটি আছে, সেই আপেক্ষিক ত্রুটি গুণ 100%। অর্থাৎ 100%-এর মধ্যে কতটুকু ত্রুটি সেটা বের করাকে আমরা বলবো হচ্ছে শতকরা ত্রুটি। অথবা আমরা বলতে পারি, আমরা যদি একদম আদি অবস্থান থেকে লিখতে চাই, তাহলে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ভাগ, কি হবে বলো দেখি? প্রকৃত মান গুণ 100%। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আমাকে যদি বলতো যে একটা বস্তুর দৈর্ঘ্য আছে সেম এইখানে, যে আমাদের ওই যে আমরা যেটাকে যেই প্রশ্নটা এর আগেও করলাম, আচ্ছা আমার ছবি কি দেখা যাচ্ছে? আমি আজকে হ্যাঁ। ট্রাই করলাম যে সুন্দর মতো ভিডিওটা অন করি। এর কারণ হচ্ছে জানো, তোমরা একটু ডিরেক্টলি আমাকে দেখে তারপর বেশি অনুপ্রেরণায় ক্লাস করতে পারো। হ্যাঁ, আমার ধারণা যে মুখ দেখালে মানুষজনের অ্যাটেনশন একটু বেশি আসে। তো সেই কারণে আজকে এই ওয়েটা অবলম্বনটা করছি। আচ্ছা ধরো, জি ভাই। কোন একটা বস্তুর দৈর্ঘ্যে পরিমাপের ত্রুটি হচ্ছে 5.0.2 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, 0.02টা একটু বেশি ছোট হয়ে যায় 0.2 দিয়ে, যেই মানটা ছিল 0.2 সেন্টিমিটার। তাহলে এখন দেখো তো, এইটা কি তার অ্যাবসলিউট ইরর না? অর্থাৎ তার অ্যাবসলিউট ইরর কত বলো দেখি? 0.2। ইরর হচ্ছে 0.2 সেন্টিমিটার। সাবাস। আচ্ছা, এখন দেখো, এটার যদি আমি আপেক্ষিক ইরর বের করতে চাই, তাহলে আমার কাজ কি? তাহলে আমার রিলেটিভ ইররটা হবে কত? রিলেটিভ ইররটা হবে হচ্ছে 0.2 ভাগ প্রকৃত মান কত? 5। আর আমার পার্সেন্টেজ অফ ইররটা কত হবে? 0.2 ভাগ 5 গুণ 100।
অর্থাৎ বস্তুটার দৈর্ঘ্য যদি 100 হয়, তাইলে তার অ্যাবসলিউট ইরর কতটুকু, সেটাই কি পার্সেন্টেজ অফ ইরর না? হুম, তাহলে সেটার মান কত বের হয় বলো দেখি, একজন বের করে বলো। এটা মনে হয় হয় 20। তাহলে 20 × 2 তার মানে 4। তাহলে আসে কত, 4% না? জি ভাইয়া। তাহলে আমরা এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি, 5 ± 4%। এটা বলাও যা, অথবা 5 + 0.2 সেন্টিমিটার, এটা বলাও কি সেম। কথা কি বুঝতে পারছো? প্লাস মাইনাস হবে না? 5 প্লাস প্লাস মাইনাস মাইনাস দিছি তো, 0.2, +- 4%। তাহলে ওই ক্লিয়ার? যে 2.2 এর সাথে। আচ্ছা, +- 0.2 সেন্টিমিটার, ক্লিয়ার? তাহলে আমরা কি এখন থেকে যে কোনো অ্যাবসলিউট রোধ থাকলে তাকে শতকরায় রূপান্তর, শতকরায় রূপান্তর থেকে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি থেকে অ্যাবসলিউট রোধ, এগুলো কি কনভার্ট করা কোনো ব্যাপার নাকি ঐকিক নিয়মের জাস্ট ব্যাপার? শুধুমাত্র ঐকিক নিয়মের ব্যাপার। কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝছি। বোঝা গেছে? তো আমরা এই যে যে এইটা আকারে প্রকাশ করছিলাম, আমরা কি ডিরেক্টলি আসলে জানি যে আমাদের ইরর কতটুকু? না। মানে ডিরেক্টলি তো আসলে জানা যায় না। যদি আমি জানি ইরর এতটুকু, অথবা আমি যদি ডিরেক্টলি জানি যে আমার প্রকৃত মান এটা, তাই না, যে এই প্রকৃত মান থেকে আমি বিয়োগ দিচ্ছি অ্যাবসলিউট ইরর বের করার সময়, তা আমি যদি জেনেই যাই যে প্রকৃত মান এত, তাইলে কি আর কেউ ইরর করতে চাবে? না। অবশ্যই ইরর করতে চাবে না। তা আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে ওই যন্ত্রটাকে ক্যালিবারেট করি, মানে যন্ত্রটা দেখি, দেখে বোঝার চেষ্টা করি যে ওর আসলে কতটুকু ত্রুটি আসলে নিয়ে কাজ করতে পারে, বা ও আসলে কতটুকু ত্রুটি দেখায়। ঠিক আছে, কোন একটা আদর্শ বস্তুকে পরিমাপ করি, পরিমাপ করে দেখি যে ও আসলে কেমন ইরর দেখায়। তাহলে ও কেমন ইরর দেখায়, এইটা করার পর আমরা ধারণা করি যে ওই যন্ত্র দিয়ে আমি যাই মাপি না কেন, তার সম্ভাব্য ত্রুটি কতটুকু হবে। এবং আমরা এই যে বললাম না যে 5 ± 0.2 সেন্টিমিটার, এই 0.2টা আসলে কি, এটা আসলে রিলেটিভ ইরর না, এটা আসলে প্রকৃত মান থেকে আমরা বের করি না, মানে ইন দা প্র্যাকটিক্যাল সেন্স। কেননা আমরা আসলে তো জানিই না যে ওই 5-এর এক্সাক্ট মানটা আসলে কত বা প্রকৃত মানটা কত। কিন্তু ধরো আমরা ওই যন্ত্রটাকে যখন ক্যালিবারেট করছি একটা আদর্শ বস্তু দিয়ে, যেই বস্তুটার দৈর্ঘ্য আমি জানতাম যে ওই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, কিন্তু যন্ত্রে আমি ঢুকায় দেখছি যে সেই যন্ত্রটা ওই প্রকৃত বস্তুটার ইরর দেখাচ্ছে 4%। ঠিক আছে, তো সেটা অনুসারে কি আমি যন্ত্রটা ধরে নিছি না যে 4% ইরর। তো সেইখান থেকে আমি হয়তো বা এক্সাক্ট প্রকৃত মানটা জানি না, কিন্তু আমি জানি যে এই 5 সেন্টিমিটার যদি আমি মাপি, তাহলে সেটা কি 0.2 সেন্টিমিটারের মতো আমাকে ইরর দিবে। তো এটাকেই আমরা বলি হচ্ছে সম্ভাব্য ত্রুটি। অর্থাৎ এক্স্যাক্টলি হয়তো বা 0.2 সেন্টিমিটার ত্রুটি হবে না, কিন্তু এই 0.2 সেন্টিমিটারের আশেপাশেই, মানে এর থেকে কম হবে। ঠিক আছে, প্লাস মাইনাস এর থেকে কম হবে, বাট এরকম একটা ইরর হতে পারে। এই যে প্রেডিকশন করা, এই প্রেডিকশন করাটাকে আমরা বলি হচ্ছে সম্ভাব্য ত্রুটি। কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? জি ভাই, আপাতত গেছে। বোঝা গেছে। তা আমরা ব্যক্তিগত ক্ষেত্রে আমরা যেই ফরম্যাটে ডাটাগুলো সাজালাম, এই ফরম্যাটে ডাটাগুলো সাজানো হয় না। যেমন ধরো আমরা, ধরো যখন একটা স্লাইড ক্যালিপাস দিয়ে কোন একটা বস্তুকে মাপি, তোমাদের কি মনে হয় যে স্লাইড ক্যালিপাস পরবর্তীতে আর কোনো সময় কাজে লাগে না? আমরা এইবার ইন্টারেই পড়ছি, এটাই শেষ। না, ভালো হয়েছে। আচ্ছা, আমি একটা তোমাদের গোপন তথ্য দিই, স্লাইড ক্যালিপাস সব জায়গায় কাজে লাগে। ঠিক আছে, এটা ধরো জীবনের সাথে, যে ইঞ্জিনিয়ারিং পড়ে তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমরা এখন 4th সেমিস্টারে এসেও যে এক্সপেরিমেন্ট গুলো করছি, যেমন ধরো একটা রডের বেন্ডিং টেস্ট করা, একটা কাঠের দণ্ড নিয়ে তার মাঝখানে লোড দিয়ে তার বেন্ডিং টেস্ট করা, বা স্ট্যাটিক বেন্ডিং টেস্ট, এই সবগুলো জায়গায় মানে এরকম আর কি, একটা কাঠের দণ্ড নিছি, তার মাঝখানে আমরা একটা বল দিছি, তো এটা যে বেঁকে যাবে, এই বেঁকে যাওয়ার হার নির্ণয় করা, এটা এই এই সকল সব টেস্টে কাঠের দৈর্ঘ্য মাপতে হয় না, কাঠের প্রস্থ মাপতে হয় না, বা কাঠের ভলিউম মাপতে হয়, এই সবগুলো কাজে কিন্তু আমাদের স্লাইড ক্যালিপাস কাজে লাগে। ঠিক আছে, তো স্লাইড ক্যালিপাস হচ্ছে আমাদের আজীবনই কাজে লাগবে। এখন কাহিনী হচ্ছে যে স্লাইড ক্যালিপাস দিয়ে যখন আমরা একটা বস্তু মাপি, এখন কাঠটা কি একদম ইউনিফর্ম কাঠ হয়? মানে কাঠের দৈর্ঘ্য সব জায়গায় কি সেম হয়, নাকি কাঠটা একটু এবড়ো থেবড়ো হয়? কথা বল। একটা এবড়ো থেবড়ো কিন্তু হয়। এখন এই কারণে আমরা যা করি,
যে কাঠের যখন দৈর্ঘ্য আমি মাপছি, তখন কাঠের আমি তিন জায়গাতে দৈর্ঘ্য মাপি। মানে একবার আমি এইখান থেকে এখানে একটা দৈর্ঘ্য মাপি, একবার আমি এখান থেকে এখানে একটা দৈর্ঘ্য মাপি, একবার আমি একদম নিচ বরাবর একটা দৈর্ঘ্য মাপি। মানে একটা কাঠেরই আমি অন্তত পক্ষে মিনিমাম, মেইনলি ডাটা নিই 6টা, কিন্তু মিনিমাম আমরা ডাটা নিই 3টা। কথা কি বুঝতে পারছো? সেটা কাঠের দৈর্ঘ্য মাপি অথবা প্রস্থ মাপি, মিনিমাম কয়টা ডাটা নিই? 3টা ডাটা নিই। ক্লিয়ার? হ্যাঁ। তো এখন ধরো 3টা ডাটা আমার বের হয়েছে। কেমন ডাটা বের হয়েছে? একটা কাঠের দৈর্ঘ্য মাপছি স্লাইড ক্যালিপাস দিয়ে। আমার ডাটা নাম্বার 1, একবার আমাদের দৈর্ঘ্য বের হয়েছে S1 ধরলাম, সেটার দৈর্ঘ্য বের হয়েছে হচ্ছে 2.2 সেন্টিমিটার। একবার আমাদের বের হয়েছে S2 2.4 সেন্টিমিটার। একবার আমার বের হয়েছে ধরো S3 বের হয়েছে হচ্ছে 2.1 সেন্টিমিটার। কথা কি বুঝতে পারছো? 3বার হ্যাঁ। 3 ডাটা বের হয়েছে। এখন এখান থেকে যদি আমি অঙ্কগুলো করতে চাই, তাহলে কি আমার খুব গ্যাঞ্জাম বেঁধে যাবে না? আমি যেই টেস্টই করছি না কেন, এই যে স্ট্যাটিক বেন্ডিং টেস্ট আমি কেন করতেছি, ধরো ওই কাঠ কতটুকু লোড নিতে পারে সেটা আমি ডিটারমাইন করব, করে ওই কোম্পানিকে জানাবো যে ভাই আপনার কাঠে এই এই সমস্যা। কথা কি বুঝতে পারিছো? বা আপনার রডে এই এই সমস্যা। তা আমি যদি এই ডাটা নিয়ে কাজ করি, এক একটা ডাটাই তো খুবই সূক্ষ্মভাবে বিভিন্ন রকম ভুল হয়ে যাবে। আমি 2.4 নিব নাকি 2.2 নিব, আর নিয়ে আমি কাজ করলাম, কিন্তু এক্স্যাক্টলি যে আমার ইরোডটা থাকলো সেই ইরোডটা আমার কোম্পানিকে জানাতে হবে না? তাহলে আমার এখন কাজ, প্রথম প্রাইমারি কাজ হচ্ছে আমাকে অবশ্যই একটা সিঙ্গেল ডাটা নিয়ে কাজ করতে হবে। তখন আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে এটার একটা গড় মান নিই। আচ্ছা, আগে বলে রাখি, আমি কাজ করি মানে হচ্ছে এইটার সাথে যে তোমাদের সম্পর্ক নাই তা কিন্তু না। আমি কিন্তু তোমাদের জিনিসই পড়াচ্ছি, জাস্ট বাস্তবিক উদাহরণ দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, এগুলো সবগুলোই তোমাদেরই কাজে লাগবে। এমন না যে আমি করি আসছি বা আমি করতেছি বলে তোমাদের কাজে লাগবে না, এগুলো তোমাদের বইয়েরই জিনিস, জাস্ট আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আর কি বোঝানোর চেষ্টা করছি। তো তখন আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা এই 3টা ভ্যালুর গড় বের করি। কি করি? গড় বের করি। তাহলে আমাদের গড় এস এর ভ্যালুটা কত হবে? গড় এস এর ভ্যালু হবে এই 3টা ডাটা আমি যোগ করব ভাগ ডাটার সংখ্যা। তা 2.1 ভাগ 3 কত আসে মান বলো দেখো, বলো দেখি। তাহলে কত বের হয়? এটা করলে কত বের হয়? 2.233। 2.233। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের গড় মান বের হইলো, রাইট? এখন আমাদের যে গড় মানটা বের হইলো, এই গড় মান ধরে নিশ্চয়ই আমি কাজ করব। তো আমি ধরুন 3 ডিজিট না নিয়ে 2 ডিজিট নিয়ে কাজ করব, যে 2.23 নিয়ে আমি এখন কাজ করব। তাহলে এখন আমাদের এইটার মধ্যে আমি গড় মান পেয়ে গেছি, অর্থাৎ যেই ডাটা ধরে ওই ইকুয়েশনে আমি বসায় বাকি হিসাব নিকাশ গুলো করব। কিন্তু আমাদের কি একই সাথে ওই কোম্পানিকে কি করতে হবে? আমার পার্সেন্টেজ অফ ইররকে হিসাব করে বলতে হবে না? পার্সেন্টেজ অফ ইররকে কি উল্লেখ করতে হবে না যে ভাই আমি আপনার এক্সপেরিমেন্টটা করছি ঠিক আছে, কিন্তু আমার এক্সপেরিমেন্টে এই 5% ইরর ছিল বা 4% ইরর ছিল। আর যদি ইরর হয়ে যায় 50%, তাহলে কি করবে? তাহলে ওই এক্সপেরিমেন্টটাকে আমি বাতিল হিসাবে ঘোষণা করব। তাহলে আমার এখন কাজ কি? এক্সপেরিমেন্টের ইরর বের করা। ইরর বের করার জন্য আমি এখন যেই জিনিসটা বের করব সেটা হচ্ছে বিচ্যুতি। কি বের করব? বিচ্যুতি। কথা কি বোঝা গেছে? বিচ্যুতি মানেটা কি? বিচ্যুতি মানে হচ্ছে সিম্পললি আমার যে গড় মান বের হইলো, সেই গড় মান থেকে এই ডাটাগুলো আসলে কতটুকু দূরে আছে সেটা আমি বের করব। তাহলে 2.23 - 2.2, এখান থেকে একটা D2 হবে কি 2.23 × 2.4, D3 কত হবে? 2.1 মাইনাস 2. সরি, 2.23 মাইনাস, সরি 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 সরি, 2.23
2.1। তাহলে আমার কাজ কি হইলো? আমার কাজ হলো গড় বিচ্যুতি বের করা। তাহলে এগুলোর মান কত কত আসে? একটার মান আসে কি 0.03, রাইট? এটার মান কত আসে? এটার মান কত আসে? আপনারা কি ক্যালকুলেটর টিপতে এত টাইম লাগে নাকি? ভাইয়া জিরো মাইনাস পয়েন্ট ওয়ান থ্রি থ্রি 0.133? জিরো পয়েন্ট সিক্সটি। ওয়ান -0.133, তাই তো? আচ্ছা, 13। আরেকটা কত আসে? ভাই উপরে একটা আল্লাহ, ওয়ান হবে না, ওটা ভুল বলছি ভাইয়া। 0.17 জিরো পয়েন্ট মাইনাস। ওয়ান সেভেন -0.17, রাইট? নিচেরটা হবে 0.133। ডি থ্রি। নিচেরটা হবে 0.133, আর উপরেরটা কত হবে? -0.17, তাই তো? 17। আচ্ছা, হ্যাঁ। 17। তাহলে আমরা কি করলাম? প্রত্যেকটা ডাটাকে কালেক্ট করলাম। ডাটাকে কালেক্ট করে তাদের মধ্যে যে গড় বিচ্যুতি আছে সেই গড় বিচ্যুতিটা আমরা কি করলাম? লক্ষ্য করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এইটার, সরি, বিচ্যুতি আমরা লক্ষ্য করলাম। এবার আমাদের কাজ হচ্ছে গড় বিচ্যুতি হিসাব করা, অর্থাৎ বিচ্যুতিগুলোর গড় হিসাব করা। তাহলে গড় বিচ্যুতিটা কত হবে? গড় বিচ্যুতিটা কত হবে? গড় বিচ্যুতিটা কত হবে? এইখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এইগুলো যদি মাইনাসও হয় সেগুলোকে আমরা প্লাস ধরে নিব। কেন প্লাস ধরে নিব? কেননা মাইনাস ইরোর বলতে কিছু এখন হবে না। কেননা ইরোর, মাইনাসও যা ইরোর, প্লাসও তা ইরোর, দুইটাই হচ্ছে ইরোর। তাহলে এই ক্ষেত্রে যখন আমি গড় বিচ্যুতি হিসাব করব তখন মাইনাসকেও কি ধরে নিব? প্লাস মান ধরে নিব, অর্থাৎ সবগুলোর মডুলাস মান ধরে নিব। তার মানে 0.03 +0.17 +0.13 ভাগ কত হবে? 3। তাহলে কত বের হয়? 0.11। 0.11। এটা হচ্ছে আমাদের গড় বিচ্যুতি। 0.11 আমাদের গড় বিচ্যুতি, তার মানে আমাদের যে মানটা আসলে বের হয়েছে সেই মানটাকে আমরা লিখতে পারি এমন: 2.23 ±0.11। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের এখন মান যেটা, লেন্থ যেটা আসলে বের হইলো, এস যেটা বের হইলো, সেটাকে আমরা অ্যাবসোলিউট ইরর আকারে কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি যে 2.23 ±0.11। এবং এটাকে যদি আমরা এখন কিসে রূপান্তর করতে চাই? আপেক্ষিক ত্রুটি আকারে, সরি, শতকরা আপেক্ষিক ত্রুটি আকারে লিখতে চাই, তাহলে এস ইজিক্যাল টু কি হবে? 2.23 ±0.11 ভাগ 2.23 ইন্টু 100%। তাহলে কত আসে? তাহলে কত আসে? মানে এটা কিন্তু আলাদা রাখবা, হ্যাঁ? আর মানে উত্তরটা আসবে 2.23 ± সামথিং একটা পার্সেন্টেজ। ভাই এটা আসে 4.9327। 4.93%। 4.9327। আচ্ছা, হইলো 93%। অর্থাৎ আমাদের এখানে দৈর্ঘ্য পরিমাপে আমাদের ত্রুটি কতটুকু হয়েছে? 4.93%। তাহলে ক্লিয়ার? বোঝা গেছে? জি বোঝা ভাই। গেছে কি? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা। তো আমরা আরেকটা ভাবে এই ডাটাগুলোকে হচ্ছে আমরা ম্যানিপুলেট করি, সেটাকে বলা হয় হচ্ছে প্রমাণ বিচ্যুতি। এই প্রমাণ বিচ্যুতি কখন আমরা ডিপেন্ড করি? প্রমাণ বিচ্যুতি তখন আমরা নির্ণয় করি যখন আমাদের এই বিচ্যুতিটাকে আরো সূক্ষ্মভাবে পরিমাপ করার দরকার থাকে। কেন সূক্ষ্মভাবে পরিমাপ করার দরকার থাকে? আপনারা অলরেডি দেখলেন এই D1 একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, এটা একটা কি ঝামেলার কাজ না? তখন আমরা এই ত্রুটিগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি। কি করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার বাংলা কি? এর বাংলা তো ভুলে গেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডেভিয়েশনের বাংলা কি? আদর্শ বিভাজনে কি বলে এই ডেভিয়েশন? প্রমাণ বিচ্যুতি বলে মনে হয়। যাই হোক, প্রমাণ বিচ্যুতি যত সম্ভব বলে, হ্যাঁ। এটা হায়ার ম্যাথেও আপনারা পাবেন, হ্যাঁ, সমস্যা নাই। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্রকাশ করা হয় হচ্ছে সিগমা, সিগমা দ্বারা, হ্যাঁ। তা আমরা এখন সিগমা দ্বারা না প্রকাশ করি, আমাদের এখানে যেহেতু ডি দ্বারা প্রকাশ করা হয়েছে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এই প্রমাণ বিচ্যুতি সমান সমান এই যে যে বিচ্যুতিগুলো আমরা পাইলাম না, D1 D2 D3, তার মানে কি D1² + D2² + D3²।
তাহলে এদের কি করব, রুট করব। তো আমরা যখন স্কোয়ার গুলো করছি তখন কি আর প্লাস মাইনাস আমাদের আর ভেরি করতেছে? ভেরি করতেছে না, তাই না? ভাগ কত, এন। এন মানে কি, পর্যবেক্ষণ সংখ্যা। তাহলে এটা দিলে আমাদের যা বের হবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর মতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইরর বের হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা কি করব, এইটা আসলে কোনটা বের হইলো, এই মানটাই বের হবে। যেমন আপনারা এটা করেন দেখি, এটার মান কত বের হয়, এটা করেন দেখি, ডি এর ভ্যালু কত বের হয় এই তিনটা ভাই ডাটার আজকে ক্ষেত্রে। কি শুধু ভাই আজকে কি শুধু এক অধ্যায় পড়বেন? না না না, আমরা আজকে 5 অধ্যায়ে পড়বো। আমার স্লাইড বানানো আছে, এখন দেখি আমি কত দূর যাইতে পারি। ঠিক আছে, আচ্ছা এটার মান কত বের হয়? এই ভাই এই। ভাইয়া 0.13। 0.13। দেখো প্রায় কি সিমিলার না? 0.11 বেরোইছিল, এখন বেরোলো কি 0.13। অর্থাৎ আমাদের এস এর প্রকৃত মানটা কত হবে, 2.23 প্লাস জিরো মাইনাস 0.13। কথা কি বুঝতে পারছো? এবং এটাকে যদি আবার আপেক্ষিকভাবে প্রকাশ করো তাহলে আপেক্ষিকভাবে প্রকাশ করতে পারো। তো শতকরা ত্রুটি আকারে প্রকাশ করতে চাও, শতকরা ত্রুটি আকারে প্রকাশ করতে পারো। মেন কথা হচ্ছে আমাদের এইভাবে গড় বিচ্যুতি নির্ণয়ের থেকেও সব থেকে আরো পারফেক্ট হচ্ছে এই পর্যবেক্ষণ সংখ্যা ভাগ করব আর উপরে হচ্ছে প্রমাণ বিচ্যুতি হিসাব করব। মানে মেন কথা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যেই মানটা আমরা বের করি সেই মানটা মোর পারফেক্ট। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, আরেকটা তোমাদের উদাহরণ দিতে পারি। এই ক্রিকেট খেলায় অনেক সময় দেখো না, যে বা কোয়ালিফায়ার করার পরে দুইজনের পয়েন্ট সেম হয়ে গেছে, মানে বাংলাদেশও 6 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলে, আবার শ্রীলঙ্কাও 6 পয়েন্ট টেবিল পয়েন্ট নিয়ে আছে। তখন রান রেট হিসাব করে, দেখছো এটা? না, এরকম না। মানে রান রেট হিসাব করে, একজন ধরো টপ পজিশনে কে যাবে সেটা হিসাব করে কি রান রেট নিয়ে না, এরকম সামথিং না? তো এই রান রেট গুলো মাপেও হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি, যদি একটা ডাটা স্ট্রাকচার থাকে, আমি একটু শিখাই দিই, হ্যাঁ, ধারণা দিয়ে রাখি। ধরো যে যে কোনো একটা ডাটা স্ট্রাকচার আছে, তাহলে তার গড় মান হচ্ছে এইটা, আর আশেপাশের মানগুলো হচ্ছে এইটা। এটা ধরো আশেপাশের ডাটাগুলো এরকম ধরো আছে, আর এটা হচ্ছে আমাদের বলতেছি গড় মান, মান বা মিন ভ্যালু। তো এই মিন ভ্যালু থেকে এরা কতটা স্যাচুরেটেড বা এটা কতটা বিচ্যুতি হয়েছে, মিন ভ্যালু থেকে এরা কতটা ছড়াই ছিটাই আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এবং একটা ব্যাটসম্যানের যদি তুমি রেকর্ড দেখো, ধরো একটা এ ব্যাটসম্যান আছে, এই এ ব্যাটসম্যান তোমার রান করছে হচ্ছে 20, 30, 50, আরেকবার করছে 70। সেম ভাবে বি ব্যাটসম্যানও দুইটা ডাটা খেলছে, একটাই খেলছে 70, একটাই খেলছে 120, আর একটাই করছে 10। বলো দেখি কোন ব্যাটসম্যান ভালো? প্রথমটা। প্রথমটা ভালো। এর কারণ কি, এর যদি রান বেশিও হয়ে থাকে, ধরলাম এটা 30, হ্যাঁ, এর যদি রান বেশিও হয়ে থাকে, তাও এ কি কনসিস্টেন্ট না, অর্থাৎ প্রতিদিন সেম ভাবে এ খেলে না, কিন্তু এ কি মোটামুটি সেম ভাবে প্রতিদিন খেলে। তো এই যে কনসিস্টেন্সি আমরা মাপি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে, অর্থাৎ এর মিন ভ্যালু বের করি, মিন ভ্যালু থেকে দেখি যে প্রত্যেকটা ডাটার আসলে দূরত্ব কেমন। কথা কি বুঝতে পারছো? তো এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা বিচ্যুতি মাপা, প্রমাণ বিচ্যুতি মাপা, এটা খুব ভালো একটা সিস্টেম। যদি আমাদের কোনো একটা ডাটা স্ট্রাকচার দেয়া থাকে এবং সেই ডাটা স্ট্রাকচারের দুইটা ভিন্ন ভিন্ন ডাটা স্ট্রাকচারের মধ্যে আমাকে কি করতে হয়, তুলনা বের করতে হয়। তো তোমরা যারা পরবর্তীতে ডাটা অ্যানালাইসিস শিখবা বা পাইথন কোড করবা, তখন দেখবা যে তোমাদের আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই কাজে লাগতেছে। হ্যাঁ, তাহলে আসো আমরা নেক্সট টপিকে মুভ করি। আমরা এতক্ষণ পর্যন্ত পার্টিকুলার একটা দৈর্ঘ্যের পরিমাপ করতে শিখছি, কিন্তু আমরা কি শুধুমাত্র দৈর্ঘ্য দিয়ে কাজ করলে হবে?
যেমন ধরো একটা ঘনত্বের তুমি এক্সপেরিমেন্ট করবা, তখন তোমাকে একটা কাঠের বস্তু দিল, তাহলে তুমি তোমার দৈর্ঘ্য বা প্রস্থ বা হাইট মাপলা, কিন্তু সেখানে যে তুমি দৈর্ঘ্য প্রস্থ বা হাইট মাপলা সেটাকে কনভার্ট করতে হবে কি ভলিউমে না? সেটাকে কনভার্ট করতে হবে কি ভলিউমে না? তাহলে ধরো সেই আয়তকার একটা মানে ঘনক আকারের বস্তু ছিল, বর্গাকার ঘন বস্তু আর কি, বা ঘনক আকারের বস্তু ছিল, সেটা তুমি মাপলা কি? সেটা তুমি মাপলা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহুর দৈর্ঘ্যে ধরো তোমার শতকরা ত্রুটি ছিল 2%। তাহলে এটাকে যদি তুমি ক্ষেত্রফলে রূপান্তর করো, এরিয়াতে কনভার্ট করো, সেই এরিয়াতে ত্রুটি কতটুকু হবে আর ভলিউমে কতটুকু ত্রুটি হবে? সেটা আমরা মাপতাম কিভাবে মনে আছে কি, 9-10-এ যেভাবে মাপতাম? ধরো কোন একটা বস্তুর এরকম পরিমাপ দেওয়া আছে 100 ± 2 সেন্টিমিটার, এটা ধরো কোন একটা বস্তুর পরিমাপ দেওয়া আছে। তখন আমরা কি করতাম? তখন আমরা কি করতাম? আমরা করতাম হচ্ছে 100 + 2 হিসাব করতাম, তাই না? তারপর আমরা যদি ভলিউমের মানে ভলিউমের ইরর বের করতে হয়, তখন আমরা 102 কিউব -100 কিউব ভাগ প্রকৃত মান এরকম দিতাম না? দিয়ে কি আমরা রিলেটিভ ইরর বের করতাম না? হ্যাঁ। মনে কি আছে? তো আমরা এখন সেম জিনিসটা একটু স্মার্টলি করার চেষ্টা করব। সেম জিনিসটা কিভাবে স্মার্টলি করার চেষ্টা করব? সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে আমরা সেটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করব। দেখো, আমাদের যে ভলিউম আছে অথবা দৈর্ঘ্য আছে, এটা যদি লেন্থ হয়, ধরলাম এটা হচ্ছে লেন্থ, তাহলে এই লেন্থের রিলেটিভ ইররটা আসলে কি? লেন্থের রিলেটিভ ইররটা হচ্ছে L2 - L1 ভাগ L2, না এরকম না? হ্যাঁ। জিনিসটা কি দৈর্ঘ্যের পরিমাপের পার্থক্য ভাগ প্রকৃত মান। তাহলে আমরা সেটাকে কি ডেল এল ভাগ এলও ধরতে পারি না? তার হুম। মানে আমাদের মেন কথা হচ্ছে ডেল এল ভাগ এল, এটার পার্সেন্টেজ কত? 2%। এরকম কি আমরা বলতে পারি? অথবা যদি একটা বৃত্ত হয়, সেই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধের যদি আমরা বলি আপেক্ষিক ত্রুটি, সেটাকে কি আমরা বলতে পারি ডেল আর ভাগ আর, এটা হচ্ছে 2%? বলতে পারি। অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের রিলেটিভ এরর কত? 2%। এটা কি বলা যায়? এটা সত্য। জি ভাই। বলা যায়। তাহলে দেখেন, আমাদের যদি এই ডাটাটা দেওয়া থাকে যে কোন একটা বৃত্তের আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি, সেই ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি হচ্ছে 2%। এখন আমাকে যদি বলে যে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটিটা কত হবে, তাহলে আমরা এক্স্যাক্টলি এই ত্রুটিটুকু দিয়েই ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটিটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমাদের যে এরিয়া অর্থাৎ এ সমান সমান আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার। তাহলে ডিএ ভাগ ডিআর এটা কত হবে? ডিএ ভাগ ডিআরটা কত হবে? ও বাবা। 2 পাই আর না? হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আমরা কি করলাম, এরিয়াটাকে ডিফারেন্সিয়েট করলাম, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম? ব্যাসার্ধের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে এই ডিএটাই কি ডেল এ না? বড় ডেল এটাই কি ছোট হয়ে ডিএ হয়ে যায় না? মানে ডিএ মানেও তো পরিবর্তনই। তাহলে আমরা কি বলতে পারি, ডিএ ইজ ইকাল টু 2 পাই আর ইন্টু ডিআর, বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ। অথবা আমরা এটাকে যতক্ষণ আমরা ভাগ দিব, ধরো এ দিয়ে ভাগ দিলাম, তাহলে ডিএ ভাগ এ সমান সমান আমরা কি বলতে পারি, 2 পাই আর ডিআর ভাগ পাই আর স্কোয়ার। এ দ্বারা ভাগ দিলাম, তাহলে পাই আর স্কোয়ার দ্বারা যদি ভাগ দাও তাহলে কি থাকে, ডিএ ভাগ এ ইজিক্যাল টু কত থাকে, 2 ডিআর ভাগ আর না? অথবা আমরা বলতে পারি কি, ডিএ বদলে যদি আমরা এখানে ডেল এ লিখি, তাহলে ডেল এ ভাগ এ, এটা কি ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি, সেটা সমান সমান কি Del 2 × Del r/r। বোঝা কি গেছে? ভাই একটা প্রশ্ন আছে প্রথমটার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া ডিএ ইজ ইকুয়াল টু এটা তো 2 পাই আর হবে না? আর আমরা জানি হচ্ছে যে ডিআর ভাই ভাগ ডিআর ইকুয়াল ইকুয়াল টু 1 হয় না? ডিআর ভাগ কি? বলছি ভাইয়া এখানে এ কে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2 পাই আর হয় না? হ্যাঁ, তা আমরা তো 2 পাই আর করছি। ভাইয়া পাশে তো ডিআর কেন? আরে ভাই, এই যে ডিএ ভাগ ডিআর ছিল, সেই ডিআর এখানে নিয়ে যায় আমরা গুণ করেছি।
সরি 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 সরি। ঠিক আছে, পরের লাইনে করছি তো ভেঙেই করছি। আচ্ছা, আবার যদি সেম ভাবে আমরা ভলিউম হিসাব করতাম, তো ভলিউম হিসাব করলেও কিন্তু সেম ভাবেই আমাদের আগাতো। কেমনে সেম ভাবে আগাতো? যেমন যদি ভলিউম হয় এরকম, যে ধরো 4/3 পাই আর কিউব, এই সেম বৃত্তের যদি আমি ধরি, তাহলে ডিভি ভাগ ডিআরটা কত হতো? 4/3, তারপর আমাদের গুণ হতো 3 × πr², এরকম না? তাহলে আমাদের ডিভি ইজিক্যাল টু হইতে হচ্ছে 4/3 অফ 3 πr² ইন্টু ডিআর। তাহলে সেম ভাবে যদি তুমি ডিভি ভাগ ভি করতা, তাহলে তোমাদের মান বেরোইতো কত? মানে এটাকেও যদি 4/3 πr³ দিয়ে ভাগ দিতা, তাহলে তোমার মান কি বেরোইতো? সবগুলো কাটাকাটি যাইতো, থাকতো কি? থাকতো হচ্ছে 3 × ডিআর ভাগ আর। অর্থাৎ ডেল ভি ভাগ ভি ইজিক্যাল টু কি হইতো? 3 × ডেল আর ভাগ আর। কথা কি বুঝা গেছে? আপাতত। তার মানে আমরা কি বুঝলাম? ইভেন আমি যদি এই স্কোয়ার হিসাবে ধরিনি, যে ধরো একটা বর্গক্ষেত্র আছে, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর পরিমাপ তুমি নিছো, ঠিক আছে? তাহলে সেই বর্গক্ষেত্রের একটা বাহুর তুমি পরিমাপ নিছো, তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? তাহলে দেখো সেই ক্ষেত্রে আমাদের এরিয়া সমান সমান কি হবে? A²। আর আমাদের ডেল এ ভাগ এ ধরো দেয়া আছে, তাহলে আমাদের ডিএ ভাগ এ কি হবে? ডিএ ভাগ এ ইজিক্যাল টু হবে হচ্ছে 2a/a² ইন্টু কি হবে? ডিএ। তার মানে কি? 2 × ডিএ ভাগ এ। তো এই ক্ষেত্রেও তুমি সেম ভাবে কি লিখতে পারো, মানে সেটা বর্গক্ষেত্র হোক, সেটা বৃত্ত হোক, অথবা যেটাই হোক না কেন, দৈর্ঘ্য পরিমাপ বা ব্যাসার্ধ পরিমাপের যে ত্রুটিটা হবে, সেই আপেক্ষিক ত্রুটিটা কি হয়ে যাবে? ক্ষেত্রফল নির্ণয়ে যে ডাবল হয়ে যাবে। আমি কিন্তু আপেক্ষিক ত্রুটি বলছি, পরম ত্রুটি না। এই প্রত্যেকটা প্রমাণ আমরা যেগুলো করতেছি সেগুলো কিন্তু আপেক্ষিক ত্রুটির সাথে। তো আপেক্ষিক ত্রুটি সেটা পয়েন্টে থাক অথবা পার্সেন্টেজে থাক, সিমিলার জিনিস আর কি। তো যদি আমাদের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হয় 2%, তাহলে ক্ষেত্রফলের হবে হচ্ছে 4%, আয়তনে সেটা হবে 6%। যদি সেটা হয় 1.5% দৈর্ঘ্য পরিমাপে, সেটা ক্ষেত্রফলে যে হবে 3%, আয়তনে যে হবে 4.5%। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? আপা যদি জি আপাতত। ভাই। এমন হয় যে একটা সিলিন্ডার হয়, একটা সিলিন্ডারের ক্ষেত্রে কি হয়েছে? একটা সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা দুইটা পরিমাপ। যেমন একটা সিলিন্ডারের ক্ষেত্রে যদি আমি ভলিউম পরিবর্তন করি, তাহলে সেই ভলিউমটা সমান সমান কি হবে? πr²h না? এখন ধরো এখানে আলাদা আলাদা করে আমাদের ত্রুটি দেওয়া আছে, মানে ডেল আর ভাগ আর দেওয়া আছে, সেটা হচ্ছে 2%। আর ডেল এইচ ভাগ এইচ দেওয়া আছে, সেটা আছে হচ্ছে 1%। তাহলে আমাদের টোটাল ভলিউম যদি আমি নির্ণয় করি, তাহলে আমার ত্রুটিটা কত হবে? তার মানে ডেল ভি ভাগ ভি, এটা হবে হচ্ছে আমাদের ত্রুটি। তাহলে সেই সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে 2 × ডেল আর ভাগ আর ইন্টু ডেল এইচ ভাগ এইচ। অর্থাৎ এখানে আমাদের টোটাল ত্রুটিটা হবে হচ্ছে, এটা হবে প্লাস, হ্যাঁ, ত্রুটিটা প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয়ে যাবে? এটাকে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, তখন আরটাকে একবার কনস্ট্যান্ট ধরবা, মানে ওই যে সেম ভাবে ডি ডিডিএক্স অফ ইউভি যখন আমরা করতাম, তখন ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভি হইতো না? এরকম হইতো না? তো সেম ভাবে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। তো প্লাস হলে কি হবে? দুইটা ইরর প্লাস হয়ে যাবে। তাহলে দেখো ডেল আর ভাগ আর, এটার ইরর কত? 2%। আর ডেল এইচ ভাগ এইচ, এটার ইরর কত? 1%। তো সব মিলে ইরর কত হবে? 5%। দেখো বুঝছো কিনা। দাঁড়াও। জি ভাই। আমি এখানে আর ডিফারেন্সিয়েশনটা দেখাইনি আর কি, চাইলে এক্সটেন্ড করা যায়। এক্সটেন্ড করে কি দেখাবো? দরকার নাই ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে এইভাবে আমাদের যদি যে কোনো একটা সিঙ্গেল, যেখানে মাত্রা এক সেটার ইরর দেয়া থাকে, তাহলে মাত্রা বহু হলে সেটার ইরর কেমন হবে সেটা আমরা মোটামুটি বের করতে পারবো আই থিঙ্ক। তার সাথে আমরা কিছু ম্যাথ দেখে খুব দ্রুত আমরা পঞ্চম অধ্যায়ে শিফট করব উইদিন 10 মিনিট। তাহলে বলছে নিচের কোনটা পর্যবেক্ষণ জনিত ত্রুটি? কোনটা বলো দেখি। 11 দাঁড়া ভাই, বুঝছে না। কোনটা? লম্বন ত্রুটি। বাকি সবগুলোই কি? সবগুলো এসে দিয়ে আমার যান্ত্রিক ত্রুটি। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো একটা তপন স্যারের ম্যাথ আছে, এই ম্যাথটা আমি আর করে দিব না, যেহেতু আমি 3টা ডাটা নিয়ে কাজ করে দিছি অলরেডি। তো তোমরা হচ্ছে এই জিনিসটা করবা বাসাতে, হ্যাঁ? তবে এইটা মাস্টলি কইরো। কেননা ভাই,
যদি ফাইনাল এক্সামে নাও দেয়, অর্ধবার্ষিকে তোমাদের যে সিলেবাস আছে সেখানে কিন্তু এক অধ্যায় থেকে একটা সৃজনশীল দিবে। কেননা অর্ধবার্ষিক সিলেবাসে তোমাদের অধ্যায় আছে কয়টা? 6টা থেকে 8টা না? এরকমই তো আছে কম বেশি, তাই না? 8টার বেশি কি আছে কারোর হ্যাঁ ভাই, সিলেবাসে? আমার 10টা চ্যাপ্টার। তাহলে ওইটি তোমাদের মাথা খারাপ, ঠিক আছে। তো যাই হোক, ম্যাক্সিমামের থেকে তো 6টা থেকে 8টা, তো যাদের 6টা থেকে 8টা আছে ও তো 8টা সৃজনশীল দেওয়া লাগবে পরীক্ষায়। তো তার মধ্যে একটা কিন্তু সৃজনশীল থাকবে প্রথম অধ্যায়ে, ঠিক আছে। আর যদি 10টা চ্যাপ্টারও থাকে, 10টা চ্যাপ্টারও যদি থাকে, অথবা 8টা চ্যাপ্টারও থাকে, তারপরেও 25/2 মানে 3টা এমসিকিউ মোটামুটি দিবে কিন্তু এই অধ্যায়ের। এখন তুমি যদি চিন্তা করো A+-এর, তাইলে তো তোমার সাথে আমার কথা বলি কোনো লাভ নাই, তুমি যে কোনো অধ্যায় স্কিপ দিতে পারো। কিন্তু তোমার যদি টার্গেট থাকে একদম 100-এ 100 স্কোর করার প্রথম থেকেই, তাহলে অবশ্যই অবশ্যই প্রথম অধ্যায়টা ভাই দয়া করে, 3টা ক্লাস আছে, মোটামুটি 4 ঘন্টার মধ্যে এই অধ্যায়টা শেষ করা হয়েছে, দয়া করে পায়ে ধরি অনুরোধ করছি এই অধ্যায়ের সবগুলো ম্যাথ অন্তত করো। কেননা খুবই সহজ অধ্যায়, কিন্তু এটার জন্য যদি তুমি 3-4 মার্ক বা 5 মার্ক তুমি মিস দাও, সেটা তোমার এক্সামে পরবর্তীতে তোমারই মন খারাপ হবে যে ভাই 4টা মার্ক বাদ গেল। ঠিক আছে। তো যারা হচ্ছে এখন থেকে বৃত্তি অথবা ট্যালেন্টফুল করা অথবা কলেজের মধ্যে র্যাঙ্ক করার মতো চিন্তা ভাবনা করতেছো, তারা দয়া করে প্রথম অধ্যায়ের এই 3টা ক্লাস করো আর কি। তো যাই হোক, এইগুলোর আমি একটু হিন্ট দিয়ে দিই। দৈর্ঘ্যের গাণিতিক গড়, গাণিতিক গড় করা যাবে না? গাণিতিক গড় করা কোনো বিষয়? এক্স বার ইজিক্যাল টু কি হবে? যে 7টা ডাটা আছে, 7টা ডাটার যোগফল ভাগ কি হবে? আমাদের সংখ্যা, পর্যবেক্ষণ সংখ্যা কত? 7 মনে হয় এখানে, তাহলে ভাগ 7। তাহলে প্রথমটা পারবো, গড় মান থেকে বিচ্যুতি, তার মানে প্রত্যেকটার কি D1, মানে এক্স বার বের করব, সেই এক্স বার থেকে প্রত্যেকটা মানের ডাটা কি করব, বিয়োগ দিব না? এমনি হিসাব করলে কি হবে, গড় মান এই বিচ্যুতি বের হয়ে যাবে না, নাকি আমি করে দিব? ভাই করা লাগবে কি না, লাগবে লাগবে? না, লাগবে না। করা লাগবে না। গড় বিচ্যুতি আমরা কেমনে পাবো? গড় বিচ্যুতি ডি বার ইজিক্যাল টু কি হবে? D1 D2 যেগুলো আমরা বিচ্যুতি পাবো, সেই সবগুলো আমরা যোগ করব, যোগ করে কি করব, পর্যবেক্ষণ সংখ্যা দ্বারা ভাগ দিব। তারপর বলছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কেমনে বের করব? আপেক্ষিক ত্রুটি খুবই সুন্দর। এই যে যে আমাদের এক্স বারটা বের হইলো, অর্থাৎ মান যেটা হবে, সেই আপেক্ষিক ত্রুটিটা হবে হচ্ছে মান, মানটা কত হবে, মানে আমাদের মান যেটা আমরা লিখবো সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স বার প্লাস মাইনাস অফ D বার। অর্থাৎ মিন ভ্যালু থেকে কি করব, এই যে যে গড় বিচ্যুতি ছিল সেটাকে আলাদা করব। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখতে পারি, এক্স বার প্লাস মাইনাস অফ D বার ভাগ এক্স বার ইন্টু 100%। তাহলে এই যে D বার ভাগ এক্স বার, এটা কি আপেক্ষিক ত্রুটিটা? কি আপেক্ষিক ত্রুটিটা হচ্ছে গড় বিচ্যুতির মান ভাগ গড় এই দৈর্ঘ্য, সেটাই কি আপেক্ষিক ত্রুটি। আর শতকরা ত্রুটিটা কি হবে, এটাকেই যদি আমি 100% দ্বারা গুণ দিই, তাহলে এটাই কি হয়ে যাবে, শতকরা ত্রুটি। ঠিক আছে। জি ভাই। আর আমরা এখান থেকে প্রমাণ বিচ্যুতি কেমনে পাবো? প্রমাণ বিচ্যুতি পাবো হচ্ছে যদি আমরা সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, অর্থাৎ রুট ওভার অফ, এটাকে যেন কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ডি, তাহলে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার, এইভাবে যদি আমি করি, ডট 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 ভাগ এন, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রমাণ বিচ্যুতি বের হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এইটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করিও, এটা খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে প্রত্যেকটা ম্যাথই ঢোকানো আছে ওই রিলেটেড। তাহলে এটা করবা। পরেরটা আমাদের কি বলছে দেখো দেখি। বলছে এম 1.5 প্লাস মাইনাস 0.2 কেজি ভরের একটা গোলককে এত ব্যাসার্ধের সুতা দিয়ে আনুভূমিক বৃত্তাকার পথে এত বেগে দ্রুতিতে ঘোরানো হচ্ছে। গোলকটির উপর ক্রিয়াশীল বলের মান F=mv² ভাগ আর হলে বল নির্ণয়ে এটার আনুপাতিক ত্রুটি এবং শতকরা ত্রুটি নির্ণয় করো। পারবা? আনুপাতিক ত্রুটি মানেই হচ্ছে রিলেটিভ এরর। পারবা? আমার মনে হয় কেউ কেউ তো পারার কথা। ভাই একবার একটু দেখাই দাও তো। একবার দেখানো না, খুবই সহজ। ব্রেক করো, ডিফারেন্সিয়েশন দিয়ে। আমি বলছিলাম একঘাতি হলে কি হয়, তারপর তোমরা বুদ্ধি দিয়ে একটু করার চেষ্টা করো। না পারলে আমি করে দিচ্ছি, ও, না পারলে আমি করে দিচ্ছি। এটা কিন্তু ভাই। অত সূত্রমূত্র কিচ্ছু লাগবে না, জাস্ট ডিফারেন্সিয়েশন দিয়ে চিন্তা করলেই হবে। এম কয় ঘাতি আছে, ভি কয় ঘাতি আছে, আর কয় ঘাতি আছে। ভাই দাঁড়া,
আমরা শতকরা ত্রুটি কিভাবে পাই? রিলেটিভ হিরোরকে যদি 100% দিয়ে খালি গুণ করি, তাহলেই আমরা কি পাই? শতকরা ত্রুটি পাই। তো যদি প্রথম নাম্বার পারো, 2 নাম্বার পারা কোনো বিষয় না, খালি 100 দ্বারা গুণ দিলেই হয়ে গেল। খুবই সুন্দর একটা যৌগিক নিয়মের ম্যাথ আর কি, আর কিছুই না। আচ্ছা, আমি কি করে দিব না পারবেন? তাহলে করে দাও। আচ্ছা, এফ ইজিক্যাল টু কি এম ভি স্কয়ার ভাগ আর। তো আমাদের বের করতে বলছে কি ডেল এফ ভাগ এফ না? তো হ্যাঁ। সেটা ভাগ থাকুক অথবা যাই থাকুক না কেন, এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কি হবে? সেম সেম কথা, যোগ কেন হবে? ভাই তুমি যেমনেই করে দেখো না কেন, দেখবা যে যোগই হচ্ছে, ঠিক আছে? এটা তুমি ডিফারেন্সিয়েশন নিজেই করে দেখো, যোগই হবে। মানে বারবার এক একটাকে কনস্ট্যান্ট ধরে যদি তুমি করো, তাহলে দেখবা যে যোগই হবে। মানে একবার এম ভাগ আর কে কনস্ট্যান্ট ধরে এটাকে ডিফারেন্সিয়েশন করো, একবার আর কে কনস্ট্যান্ট ধরে এম, আর ভি স্কয়ার ভাগ আর কে কনস্ট্যান্ট ধরে এম কে করো, আরেকবার তোমার এম ভি স্কয়ার কে ধরে আর কে করো। সবসময় দেখবা যে সিমিলার ওয়েতে যতই থাকুক না কেন, খালি এর ঘাত অনুসারেই যোগ হচ্ছে। তার মানে কি, এটাকে যদি তুমি করো, তাহলে দেখতে হবে হচ্ছে এরকম: প্লাস 2 × ডেল ভি ভাগ ভি প্লাস ডেল আর ভাগ আর। এটা নিয়ে কি কারোর কনফিউশন আছে? এই লাইন নিয়ে কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। না ভাই। তাহলে এইটা যদি আমি পারি, তাহলে কি এখন আমি এমনি পারবো না? কেননা ডেল এম কত দেয়া? 0.2। এম কত দেওয়া? 1.5 প্লাস 2 × ডেল ভি কত দেয়া? 0.5 পার্থক্য, আর ভি কত দেয়া? 15 প্লাস ডেল আর কত দেয়া? 0.1 ভাগ কত দেয়া? 2.5। তাহলে এটার আনসার কত আসে? এটার আনসার আসে মনে হয় 0.24 না? হুম। তাহলে এটার পার্সেন্টেজ যদি আমি করি, তাহলে সেই পার্সেন্টেজটা কত হবে? 24%। ক্লিয়ার? জি ভাই। পারা যাবে? আশা করি পারা যাবে। আসো, এইগুলো কি পারবা? এটা কি পারবা দেখো তো। অভিকর্ষ ত্বরণের মান পাইছি 9.78। আবার যখন আমি 0.2 কেজি ভরের বাটখারা দিয়ে নিক্তিতে ঝুলাই দিই, তখন আমার ওজন বের হয় এত বল। তাহলে অভিকর্ষ ত্বরণের শতকরা মান আমাকে বের করতে বলছে। ভাই আগে অভিকর্ষ মান ওইটার জন্য বের করব, তারপর ওই কাজ করব না? হ্যাঁ, এই যে যে স্প্রিং দিয়ে আমরা বের করছি, এই স্প্রিং এ কি কোনো ইরর আছে? স্প্রিং এ কিন্তু কোনো ইরর নাই। তার মানে এইখান থেকে আমি যে জি এর মানটা পাবো, জি এর মানটা কেমনে পাবো? 0.196 ভাগ 0.02। এটা কি জি এর প্রকৃত মান না? কেননা স্প্রিং এর ক্ষেত্রে কি আমার পরীক্ষাগারে করার কিছু আছে? স্প্রিং এ পাচ্ছে মানে কি, স্প্রিং এর ওইটা কারেক্ট মান। কথা কি বুঝতে পারছো? জি আর ভাই। পরীক্ষাগারে আমি যেটা পাইছি তার মধ্যে কি আছে? পার্সেন্টেজ অফ ইরর। তাহলে জি এর এখান থেকে আমি কি পাবো? প্রকৃত মান। আর এটা কি জি এর ইরর মান। তাহলে আমি কি করব? জি এর প্রকৃত মান থেকে জি এর ইরর মান বাদ দিব, ভাগ জি দিব, গুণ 100% দিব। কথা কি হ্যাঁ ভাই। বোঝা গেছে? জি ভাই। 0.2%। আচ্ছা, 0.2% হলে 0.2% পয়েন্ট হইলো। টু পার্সেন্ট। 0.2% কেমনে? টু এটার মান পার্সেন্ট কত বেরোয়? 9.8। এটার মান 9.8, এখানে আছে 9.78। তাহলে কি 9.8 মাইনাস 9.78 ভাগ 9.8 ইন্টু গুণ 100। ভাই 2% তো। 2% বেরোচ্ছে নাকি 0.2% বেরোচ্ছে? 0.2 তো হওয়ার কথা। এখানে 10 দ্বারা ভাগ, এখানে 0.02, 0.2% বেরোনোর কথা না? যারা তো আবার জিরো জি পয়েন্ট টু ভাইয়া, পার্সেন্টই বের হবে। জি ভাইয়া। জি ঠিক ভাইয়া। আছে। সামথিং আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা পারবো এগুলো, রাইট? এইগুলো পারবা। ব্যাসার্ধ পরিমাপে যদি 0.4 হয়, তাহলে গোলকের ক্ষেত্রফল নির্ণয় কত হবে বলো দেখি? 0.8%। 0.8%। পাতের দৈর্ঘ্য ক্ষেত্রফলে এত হবে কিভাবে? করবেন, এগুলো করবেন। এগুলো হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, বাসায় বেশি বেশি করবেন। আচ্ছা, এগুলোও করবেন। সম্ভাব্য ত্রুটি কত হতে পারে? সম্ভাব্য ত্রুটি বলতে কি বোঝাচ্ছে? এই যে এই আকারে প্রকাশ করতে বলতেছে, মানে আপেক্ষিক ত্রুটি আকারে প্রকাশ করতে বলতেছে। আপেক্ষিক ত্রুটি থেকে তারপর আবার আমাদের কি প্রকৃত ত্রুটি বের করতে হবে। তো সেটা করবেন। এটাও খুব মজার জিনিস, বেগ নির্ণয়ের ত্রুটি।
একটা দেয়া আছে কি সেকেন্ডের ত্রুটি, আর একটা আছে দূরত্বের ত্রুটি। তাহলে বেগের ত্রুটিটা কি হবে? এস ভাগ টি না? তার মানে ডেল এস ভাগ এস প্লাস ডেল টি ভাগ টি। এই দুইটার কিন্তু যোগফল হবে কি ডেল ভি ভাগ ভি। ঠিক আছে, হ্যাঁ। হুম, হুম। করবেন। আচ্ছা, এখন আসেন আমরা রেকর্ডিংটা অফ করি, তারপর নতুন ক্লাস শুরু করি। কেন?